নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ যে গল্পটি আমি পাঠ করতে চলেছি, গল্পটি লিখেছেন প্রতিভা বসু এবং গল্পটির নাম হলো সোনার শিকল। আসুন তাহলে সকলে মিলে গল্পটা আমরা শুনে নিই। আবার একটা প্রচণ্ড অশান্তির ঢেউ বয়ে গেল সারা বাড়িতে। ত্রিদিবেশের আত্মহত্যা করার বাসনা প্রবলতর হলো। মনে মনে বলল, এই রবিবারগুলো কেন আসে, কেন আসে? এই রবিবারগুলোই নরক নরক নরক। কিন্তু না, আর যেন কোনো রবিবার ফিরে না আসে তার জীবনে। সপ্তাহের অন্যান্য দিনে ত্রিদিবেশ সকাল 8টা বাজতেই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ে কাজে। ফেরে সেই রাত 8টায়। সেটাই তার একমাত্র পাছোয়া। অনেকদিন যাবতই সে এই নিয়ম করে নিয়েছে। স্ত্রী সুবর্ণ তার ফেরার সময় হলেই সেজেগুজে দরজায় এসে দাঁড়ায়। স্বামীর গাড়িটি আসার অপেক্ষায় তাকিয়ে থাকে উৎসুক চোখে। মস্ত আস্ত একতলা বাংলো বাড়ি। সামনেই ঢালু রাস্তার ওপর দিয়ে সিঁড়ি উঠে গেছে বুক সমান প্লেন্থ উঁচু করিডোরে। দুপাশে প্রশস্ত জায়গা জুড়ে বাগান। ঋতু ভরে নানান রঙের ফুল ফুটে থাকে সেখানে। সর্বদা দুটো মালি কাজ করে। এই বাগান ত্রিদিবেশের নিজের হাতে তৈরি। এই বাগানের ওপর তার অপরিসীম মমতা। সবচেয়ে নিচু সিঁড়িটার কাছে অর্ধচন্দ্রকার গেটের মাথায় যেখানে আগুন রঙের বোগেনভিলিয়া ঝোপ টকটক করে, ত্রিদিবেশের গাড়ি এসে থাম্মা মাত্র তত্তর করে সিঁড়ি বেয়ে নেমে আসে সুবর্ণ সেইখানটায়। ড্রাইভার ঘুরে এসে দরজা খুলে দিলে ত্রিদিবেশ নামতে না নামতেই সে হাসি মুখে স্বামীর বক্ষলগ্ন হয়ে মুখ বাড়িয়ে দেয় আদরের জন্য। ড্রাইভার অন্যদিকে চোখ ফেরায়। বেয়ারা আস্তে আস্তে দাঁড়িয়ে পড়ে। মালিরা এদিকে ওদিকে তাকায়। ত্রিদিবেশকে যদিও এখানে সবাই দত্ত সাহেব বলে ডাকে, যদিও তার নিজের বেশভূষা এবং জীবন ধারণের পদ্ধতি পাশ্চাত্য ধরনের, তবুও সকলে চোখের সামনে স্ত্রীকে চুমু খেতে তার লজ্জা করে। এ বিষয়ে খাঁটি বাঙালির সংকোচ তার সুবর্ণের হাজারো প্ররোচনায়ও কাটে না। কিন্তু স্ত্রীও ছাড়ে না। অনিচ্ছুক দেখলেই রেগে যায়, সন্দেহ করে, অশান্তি করে। আর এই অশান্তিকেই ত্রিদিবেশের সবচেয়ে বেশি ভয়। আজ 3 বছর হলো ত্রিদিবেশ বিয়ে করেছে। সুবর্ণর বয়স তখন ছিল 19, এখন 22। বিয়ের জল লেগে বসে শুয়ে আরামে থেকে শত্রুর মুখে ছাই দিয়ে মাংস তার একটু বেশিই হয়েছে। কিন্তু যতই মাংসবতী হোক, আইনত সে যুবতী। তাছাড়া মাত্র 3 বছরের বিবাহিত জীবনে এমন কিছু হয়ে যাবার পুরনোও নয়। কিন্তু উপরন্তু সুবর্ণ তাকেই অকৃত্রিম ভালোবাসে, একটু বেশিই ভালোবাসে, এই যা দোষ। স্বামীকে যেমন একদিন 7 পাকে ঘুরে গলায় মালা দিয়ে বিয়ে করেছিল, তেমনই 7 পাকেই অবিরাম বেঁধে রাখতে চায়। আর সেই কারণেই ত্রিদিবেশের জীবনে কোনো স্বাধীনতা নেই, ব্যক্তি স্বাতন্ত্র্য নেই। স্ত্রীর কথাতেই তাকে উঠতে হবে, বসতে হবে, এটাই যেন তার অলিখিত শর্ত হয়ে গেছে। সুবর্ণ তাকে একদণ্ড চোখের আড়াল হতে দেয় না, কারোর সঙ্গে মিশতে দেয় না, হাসতে দেয় না। তাছাড়া কারোর সঙ্গে ঘনিষ্ঠতা দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠে। কাণ্ডজ্ঞান হারিয়ে প্রচণ্ড তাণ্ডবে স্বামীকে অপদস্থ ও ব্যথিত করে। শুধু যে সময় অফিসটুকু থাকে, সেই সময়টুকু ত্রিদিবেশ একটা আলাদা সত্তা। তাছাড়া অবিরাম স্ত্রীর দাসানুদাস। স্ত্রী যা বলে শুনতে হয়, যা বলে করতে হয়। ব্লাউজের ভেতরে হাত ঢুকিয়ে পিঠ চুলকে দিতে হয়। বুনতে বুনতে উলের বলটা গড়িয়ে গেলে তুলে আনতে হয়। আঁচলটা পড়ে গেলে গা থেকে ঠিক করে দিতে হয়। জামার বোতামটা খুলে গেলে আটকে দিতে হয়। মাঝে মাঝে সোহাগ ভরে সুবর্ণ যখন বুকের ওপর মাথা এলিয়ে দেয়, নির্ভুলভাবে প্রেম করতে হয়। এসব টুকটাক আদরের কাজ। সুবর্ণ ঢলঢলে গলায় বলে, ওগো শুনছো? ত্রিদিবেশ চমকিত গলায় তৎক্ষণাৎ জবাব দেয়, কিছু বলছো? আরও একটু কাছে এসো না গো। যথেষ্ট কাছে বসে থাকা সত্ত্বেও আরও কাছে যেতে হয় ত্রিদিবেশকে। ওগো শুনছো? কিছু বলছো? তুমি কি গো, এই সারাদিন পরে এলে, কোথায় একটু গল্প করবে, দুটো মিষ্টি কথা বলবে, তা নয় মুখের সামনে আবার একটা বই খুলে রেখেছো। ত্রিদিবেশ অমনি বইটা হাত থেকে পাশে রেখে গালের পেশি নাড়িয়ে হাসে। যদি এমন হয় এর উত্তরে একটা কাজেও ত্রিদিবেশের কোনো রকম অনিচ্ছা প্রকাশ পায়, সুবর্ণের মতো রঙে আগুন ধরে যায়। ছোবল দিতে না পারা সাপের মতো ফোঁসফোঁস করতে থাকে।
রুদ্ধ আক্রোশে ধপাস করে ত্রিদিবেশের কোলেই মুখ গুজে ফুলে ফুলে কাঁদতে থাকে। বিরক্তি দমন করতে না পেরে অনেক সময় ছটফট করে উঠে দাঁড়ায় ত্রিদিবেশ। সুবর্ণ রাগে অপমানে মরিয়া হয়ে স্বামীর জামা টিনে ছিঁড়ে দেয়, গ্লাস প্লেট হাতের কাছে যা পায় ছুঁড়ে ভেঙে দেয়। ঝিচাকর দৌড়ে আসে। লজ্জায় অধবদন হয়ে ত্রিদিবেশ তাড়াতাড়ি আদরিণী স্ত্রীকে সান্ত্বনা দিতে কুল পায় না। গলদঘর্ম হয়ে হাতে পায়ে ধরে তাকে ঠান্ডা করে। সিনেমা দেখতে নিয়ে যাবার কথা দেয়, শাড়ি কিনে এনে দেয়, বাইরে রেস্তোরাঁয় নিয়ে গিয়ে খাওয়ায়। সুবর্ণ খেতে ভালোবাসে। ভালো করে খেয়েই আবার স্বামীর ওপর তার প্রেম উথলে ওঠে, কান্না মুখে হাসি ফোটে। সেই দিন রাত্রিবেলাকার শোয়াশে আরও নিবিড় করে তুলে স্বামীকে নিপীড়িত করে। ত্রিদিবেশের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আমার স্ত্রী আমাকে বড্ড বেশি ভালোবাসে, এটা কোনো নালিশ নয়। যেমন বিদ্যার শেষ নেই, তেমনই প্রেমেরও তৃপ্তি নেই। তবুও ত্রিদিবেশের যে কেন তাতে প্রাণ পাখি খাঁচা হয়ে যায় কে জানে। সুতরাং কেন এত ভালোবাসো এ নিয়ে ঝগড়া করতে পারে না, চুপ করে থাকে। এই শিলিগুড়ি শহরে তার কিছু মান সম্মান প্রতাপ প্রতিপত্তি আছে। মস্ত কাঠের ব্যবসা, চায়ের বাগানের শেয়ার আছে মোটা মোটা। সে দেখতে সুন্দর, স্বভাব মধুর, সত্যবাদী এবং সজ্জন। বিয়েটা যদিও তার বাবাই পছন্দ করে দিয়েছিলেন এবং সেজন্য তার মনে ঈষৎ বিদ্রোহের ভাবও ছিল, কিন্তু তবুও বিয়ের পর বউকে দেখে তার ভালোই লেগেছিল। মানুষটা স্বভাবতই সে একটু ভীরু প্রকৃতির এবং শান্তিপ্রিয়। জোর করে কিছু বলতে পারে না, করতেও পারে না। বিয়ের জন্য বাবা যখন চাপ দিলেন, মনের তলায় একটা গোপন বেদনা তখনও লুকোনো ছিল, কিন্তু চরিত্রের এত জোর ছিল না যে তার জন্য লড়াই করবে, বাবার ঘোরতর অমত জেনেও জেদ করবে। হৃদয়ের সমস্ত দুর্বলতা তার বাবার এক হুমকিতেই ঝরে গিয়েছিল। সুবর্ণকে সুন্দরী বললে অত্যুক্তি হয় না। আসলে যে তার রং, সেটা তার পুরো মাত্রায় আছে। মস্ত জমিদারের ঘরের মেয়ে সে। একগা গয়না আর এক রাশি বরপণ নিয়ে যখন ত্রিদিবেশের বাড়িঘর আলোকিত করে বউ হয়ে এসে দাঁড়ালো, সকলেই সুখী হয়েছিল। আর ত্রিদিবেশের নিজের বেশ রঙও ধরেছিল মনে। জলপাইগুড়িতে গোপাল মাস্টারের সেই অসহায় পিতৃমাতৃহীন ভাগ্নিটির কথা ভুলেই গিয়েছিল প্রায়। সেই মেয়েটির ভারী ভারী চোখের পাতা আর কাজল ডোবানো অক্ষি পল্লবের সজল দৃষ্টির দিকে তাকিয়ে যে একসময় তার বুকের অন্ত্রিতেও ব্যথা করে উঠত, সে কথা খেয়াল ছিল না। তার বাবা প্রথমে তত্ত্ব জলপাইগুড়ির ডাক সাইটের উকিল ছিলেন। ভাগ্যলক্ষ্মী তাকে উপার্জনের সর্বোচ্চ শিখরে সমাসীন করেছিলেন। শিলিগুড়ির এই কাঠের ব্যবসার পত্তন সেই সময়েই। কয়েকটি শালবাগান কিনেছিলেন তিনি এবং চায়ের বাজারে মোটা অংশীদার হয়েছিলেন। ত্রিদিবেশ আর তার 10 বছরের দিদি যখন বড় রাস্তার ধারে তাদের 2 বিঘা জমির ওপর বিরাট রাজপ্রাসাদের মতো বাগান ঘেরা বাড়িটির কম্পাউন্ডে ছুটোছুটি করে খেলা করত, পথচারীরা হাঁ করে তাকিয়ে দেখত। এ শহরে দ্রষ্টব্য স্থল ছিল সে বাড়িটি। বাড়ির 4টি অধিবাসীও কম দর্শনীয় ছিল না। সেই ছেলে ত্রিদিবেশ, জামায় জুতোয় আহারে বিহারে বয় বাটলার বাবুর্চিতে চারদিকে যার প্রাচুর্যের বন্যা বয়ে যাচ্ছে, তার চোখে যে কেমন করে গোপাল মাস্টারের সেই দুঃখী কালো রোগা ভাগ্নিটি আটকা পড়ে গেল কে জানে। মেয়েটির বাপ মা ছিল না। গরিব মামার ঘরে আশ্রিত হয়ে অধিক সন্তানের খিটখিটে জননী মামির বকুনিতে জর্জরিত হয়ে ছেঁড়া শাড়িতে লজ্জা ঢেকে নিঃশব্দে কাজ করে করে সে দিবা রাত্রি ক্লান্ত থাকত। আর সেই ক্লান্তের কারণ নেই, সব সময়ই তার কাজলের মতো কালো দিঘির মতো টলটলে বড় দুটি চোখে আলস্যের মতো জড়িয়ে থাকত। কিন্তু কোনো এক নির্জন দুপুরে কোনো এক আমবাগানের ছায়ায় সেই ঘুঁটেকুড়ুনির সঙ্গে এই রাজপুত্রের দেখা হয়ে গেল। প্রমথেশবাবু রাজপ্রাসাদ আর গোপাল মাস্টারের টিনের ঘরের দূরত্ব সযত্নে এই আমবাগানটি রক্ষা করত। বাগানটি প্রমথেশবাবু বছরের আমের জন্য সেবার ইজারা নিয়েছিলেন। ত্রিদিবেশ তখন MA পড়ুয়া ছাত্র, ছুটি কাটাতে এসেছিল জলপাইগুড়িতে। একদিন দুপুরে সারা আকাশে ধুলো আচ্ছন্ন করে দিয়ে কালো মেঘ চারিদিকে ছেয়ে ঝড় উঠল খুব। অনেক আগে ভুলে যাওয়া বাল্যকালের আনন্দ নিয়ে ত্রিদিবেশ বাড়ির কম্পাউন্ড ছাড়িয়ে ছুটে আমবাগানে এলো কাঁচা আম কুড়োতে। গোপাল মাস্টারের বাড়ি থেকেও যদি কেউ ছুটে আসে এই সুযোগে দুটো ঝরে পড়া আমের জন্য,
এমন কিছু দোষের নয়। কিন্তু প্রমথেশবাবুর বাগানে ঢুকে গোপাল মাস্টারের বাড়ির কেউ আম কুড়োবে এমন সাহস তাদের গরিবের অন্তত ছিল না, লোভও ছিল না। আর সেই দুঃখী মেয়েটির তো কথাই ওঠে না। দুপুরের নিরালায় সে গাছের ছায়ায় বসে কাঁদতে এসেছিল, যে কান্না তার বুকের মধ্যে অহরহ আছড়ায়। ত্রিদিবেশের মুখোমুখি পড়ে গিয়ে সেই কান্না তার তৎক্ষণাৎ থেমে গিয়েছিল। তৎক্ষণাৎ সে উঠে দাঁড়িয়েছিল এবং তৎক্ষণাৎ সে তাদের খিড়কি দরজা দিয়ে ভেতরে ঢুকে গিয়েছিল। কিন্তু ত্রিদিবেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিল সেখানে। মেয়েটির জলভরা চোখের ক্ষণিক দৃষ্টি তার যুবক হৃদয়কে মথিত করেছিল। সে আস্তে আস্তে সামনের দরজা দিয়ে গোপাল মাস্টারের বৈঠকখানায় এসে দাঁড়ালো। মনে করতে চেষ্টা করলো সে আর তার দিদি যখন এই মাস্টারের কাছে পড়তো তখন মাস্টারমশাইয়ের কোনো মেয়ে ছিল কিনা, যে মেয়ে আজ এত বড় হয়ে উঠে কি জানি কিসের বেদনায় কাঁদতে এসেছে তাদের বাগানের নির্জন ছায়ায়। সে জানতো অভাবের তাড়নায় গোপাল মাস্টারের সংসারে সুখ ছিল না। তার মনে আছে কত দিন মাস্টারমশাইকে সে চিন্তাক্লিষ্ট দেখেছে। এও মনে আছে তার বালক হৃদয়ে এই মাস্টারমশাইয়ের জন্য একটা নির্দিষ্ট আসন পাতা ছিল। সে ভালোবেসেছিল এই ভালো মানুষটিকে। হয়তো কোনো বিপদ আপদ ঘটেছে, তাই বা কে জানে, খোঁজ তো আর রাখে না। হঠাৎ একটা ঔচিত্য বোধে অনুপ্রাণিত হয়ে বৈঠকখানায় পা দিতেই আবার সেই মেয়েটির সঙ্গেই দেখা হলো। মেয়েটি চমকে উঠে শাড়ির আঁচল গায়ে জড়িয়ে জিজ্ঞাসা করল, কাকে চান? মাস্টারমশাই নেই? মামা এই সময় স্কুলে থাকেন। ও, কিন্তু তার স্ত্রী মানে মামিমা ঘুমোচ্ছেন, ডেকে দেব? না না, ঘুম ভাঙাবার দরকার নেই। আমি জানতে এসেছিলাম ভালো আছেন তো ওরা? হ্যাঁ। আপনি মাস্টারমশাইয়ের ভাগ্নি? মেয়েটি মাথা নাড়ল। হঠাৎ পকেট থেকে কতগুলো কাঁচা আম বার করলো ত্রিদিবেশ। এগুলো রেখে দিন, বাচ্চারা খাবে, আমি বেশি কুড়োতে পারিনি। হাত পেতে আমগুলো নিল মেয়েটি। একটু দাঁড়িয়ে থেকে বাড়ি চলে এলো ত্রিদিবেশ। প্রথম পরিচয়ে এই ভূমিকা, কিন্তু এই পরিচয়কে ত্রিদিবেশেই নানা ছলছুতোয় গাঢ় করে তুলেছিল। মাস্টারমশাইয়ের প্রতি তার হঠাৎ ভক্তি উতলে উঠেছিল। গুরুপত্নীটিকেও কম তোয়াজ করেনি। বিনিময়ে শুধু তাদের ভাগ্নিটিকে চোখে দেখা, কাছে দেখা, নিঃশব্দের ভাষায় হৃদয়ের সব কথা উজাড় করে দেওয়া। একটুও ফাঁকি ছিল না তার মধ্যে। মাধুর্যের ভাণ্ডার উপচে ছিল কানায় কানায়। ত্রিদিবেশ সেই দুটি নিঃশব্দ চোখের ভাষার সঙ্গে সত্যি গভীরভাবে প্রেমে পড়ে গিয়েছিল। বয়স অল্প ছিল, দুজনেই লাজুক ছিল। মুখের ভাষায় পৌঁছতে সময় লাগলো একটু। আমবাগানের ছায়াতেই দেখা হলো আবার, তারপর আবার, তারপর আবার। বাগানে ছড়া পাতা বাতাসে উড়িয়ে দিতে দিতে একদিন ত্রিদিবেশ অন্যদিকে তাকিয়ে বলেছিল, আমি রোজ দুপুরে এখানে এসে অপেক্ষা করব, যদি কারো কখনো মনে পড়ে সে কথা সে যেন আসে। সেই দুঃখী মেয়েটি চুপ করেছিল, জবাব দেয়নি। কিন্তু সে এসেছিল পরের দিন। শুধু পরের দিনই নয়, সেই অপেক্ষামান মানুষটির কথা একদিনের জন্যও সে আর ভোলেনি। কিন্তু ছুটি ফুরিয়ে এলো। যাবার দিন রাক্ষসীর মতো ধাঁধা করে এগিয়ে এলো। চাপা চাপা গলায় মেয়েটি বলল, আবার কবে দেখা হবে? ত্রিদিবেশ বলল, শিগগিরই। তারপর হঠাৎ সেই প্রথম স্পর্শ করল তার প্রণয়ীকে। নিজের হাতের মুঠোয় তার নরম হাত দুটো ভরে নিয়ে বলল, অতসী, আমি তোমাকে ভালোবাসি, আর এই ভালোবাসার সম্মানও আমি তোমাকে দেব। আমি বিয়ে করব তোমাকে। অতসী কেঁপে উঠে হাঁটুতে মুখ গুজে ফুঁপিয়ে কাঁদল। এরপরে কলকাতায় এসে তার মন সত্যিই অত্যন্ত অশান্ত হয়েছিল। এই প্রথম বিরহে সে অত্যন্ত কাতর হয়েছিল। তারপর থাকতে না পেরে বোকার মতো 7 পাতা জোড়া একটা চিঠি লিখে ডাকে দিয়েছিল। হৃদয়কে প্রবোধ দেওয়ার এছাড়া কোনো উপায় খুঁজে পার করতে পারেনি সে। তারপরই দেখা গেল মা বাবা বিনা নোটিশেই একদিন কলকাতায় এসে হাজির। কলকাতার বাড়িতে ঠাকুর চাকরের হেফাজতে একাই রাজত্ব করত ত্রিদিবেশ। মা বাবাকে দেখে সে অবাক হয়ে গেল, খুশিও হলো। মা বললেন, আমার হার্টের অসুখ হয়েছে, চিকিৎসার জন্য চলে এলাম। এই হার্টের অসুখ আর মায়ের সহজে সারল না। শোনা গেল এখন থেকে তিনি এখানেই থাকবেন ছেলের কাছে। বাবা 15 দিন 1 মাস অন্তর প্লেনে উড়ে এসে দেখে যাবেন। যাবার আগে পুরো 1 মাস তিনি থাকলেন।
পুরো 2 মাস প্লেনে যাতায়াত করলেন। 4 মাসের মাথায় খবর পাওয়া গেল গোপাল মাস্টারের ভাগ্নিটির বিয়ে হয়ে গেছে। চিরদিনের ভালো ছাত্র ত্রিদিবেশ সেই বছর পরীক্ষায় অত্যন্ত খারাপ করল। জগৎ পাড়াবারে চাইবার মতো আর কিছুই রইল না তার। ঢেউয়ের মতো হতাশার পর হতাশা অন্ধকার গ্রাস করল তাকে। অতসীকে বিশ্বাসঘাতক ভাবতে বুক ভেঙে গেল। পুরো 1 বছর পরে গোপাল মাস্টারের স্ত্রীর সঙ্গে হঠাৎ একদিন তার দেখা হয়ে গেল কালীঘাটের কাছে। বিধবা হয়েছেন দেখে একেবারে ছুটে এসে হাত জড়িয়ে ধরলেন। ত্রিদিবেশ ব্যথিত গলায় বলল, মাস্টারমশাই নেই? না বাবা, সকল জ্বালা জুড়িয়েছে তার, জ্বলতে একা আমিই আছি। এখনও একটা মেয়ে গলার কাটা, ছেলে দুটো অমানুষ, তার উপর বিধবা ভাগ্নি। বিধবা? আপনি অতসীর কথা বলছেন? আর কোন অভাগীর কথা বলবো? ত্রিদিবেশ চুপ করে গেল। মাস্টারমশাইয়ের স্ত্রী দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। বিয়েটা তোমার বাবার উদ্যোগেই হয়েছিল, কিন্তু আমাদের পছন্দ ছিল না। মেয়েটাকে অনেক কটু কথা বলতাম, কিন্তু ভালোও বাসতাম। আমার পেটের 5টি সন্তানের একটিও তার মতো নয়। আমার 5টির মধ্যে যদি গুণ থেকেও থাকে, সব গুণ একত্র করলেও তার সঙ্গে তুলনা হয় না। তোমাদেরই এক বুড়ো মুহুরির সঙ্গে তিনি বিয়ে ঠিক করলেন। প্রায় তারই হুকুমে একদিন বিয়েও হয়ে গেল। অপরাধ আমাদেরই, অভাবী মানুষ। তিনি যখন হাতে নগদ টাকা গুঁজে দিলেন, লোভ সামলে আপত্তি করতে পারলাম না। তাছাড়া বিয়ের জন্য অন্য সব খরচ তিনিই দিয়েছিলেন। ত্রিদিবেশ অবাক হয়ে বলল, বাবা বিয়ে দিয়েছিলেন? বাবা কেন? তুমি তার কারণ। আমি তো, তুমি একটা চিঠি লিখেছিলে অতসীকে, মনে আছে? ত্রিদিবেশ মাথা নিচু করল। সে চিঠি আমরা খুলিনি, আমরা দেখিনি। অতসী নিজেই বলেছিল সেটা তোমার চিঠি। অতসীর ওপর তোমার যে টান ছিল সেটা বুঝতে পেরেছিলাম। তোমার মার সন্দেহও হয়েছিল। হঠাৎ তিনি আমাকে একদিন ডেকে পাঠিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এই বিষয়ে অনেক কিছু জিজ্ঞাসাও করেছিলেন। আমি তার উদ্দেশ্য বুঝিনি। বলেছিলাম তুমি আমাদের বাড়িতে প্রায় রোজই আসো। আরও হয়তো বোকার মতো অনেক কিছুই বলেছিলাম, যাতে তার সন্দেহ আরও বেড়ে গিয়েছিল। তারপরেই তোমার চিঠি। তোমার মাস্টারমশাই সরল মানুষ ছিলেন। তিনি যে কোনো ঘোর প্যাচ বুঝতেন না, তা তো তুমি জানো। অতসীকে চিঠি লেখাতে খুব খুশি হয়েছিলেন। ছাত্র যে তার প্রতি কত শ্রদ্ধাবান এবং তার ভাগ্নিকে স্নেহ করে যে তাকেই মান্য করেছে, এটাই প্রমাণ করতে চেষ্টা করতেন তিনি। তলিয়ে দেখতেন না এই চিঠি লেখার মধ্যে অল্প বয়সী ছেলে মেয়েদের মনের মধ্যে আর কি কথা থাকতে পারে। তোমার বাবাকে গিয়ে সুখবরটি দিয়ে এসেছিলেন। তোমার মা হঠাৎ অতসীকে ডেকে নিয়ে গেলেন বিকেলবেলায়। হয়তো এমন অনেক কথা বলেছিলেন যা তার পক্ষে সহনীয় ছিল না। সে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে এসেছিল। তারপরই তারা কলকাতায় চলে গেলেন। যখন তোমার বাবা এসে এই সম্বন্ধের প্রস্তাব পাঠালেন, তার মুখের ওপর না বলতে সাহস হলো না আমাদের। আমরা প্রমাদ গুনলাম। এরপরে আমার বড় ছেলে টাইফয়েড হলো। বিনা চিকিৎসায় মারা যেতে বসলো সে। গলার কাটা ভাগ্নিকে টাকা দিয়ে বিদায় করলাম। করতেই হতো, কেননা তোমার বাবার কোপে পড়ে বাঁচার মতো শক্তি ছিল না আমাদের। তার ছেলেকে তিনি নিষ্কণ্টক করে চলে গেলেন সেই বৃদ্ধ বিপত্নিক হাঁপানির সঙ্গে আমার ভাগ্নিকে বিয়ে দিয়ে। ছেলে বলে আবার মস্ত এক প্রতিশোধ নিলেন বোধ হয়। 9 মাসের মাথায় সে বিধবা হয়েছিল। তা হোক, তার সধবা থাকারই বা কি অর্থ ছিল? কিন্তু তোমার মাস্টারমশাই বিবেক দংশনে জর্জরিত হলেন। শেষ পর্যন্ত তিনি টিবিতে মারা গেলেন। অনেক আগেই শুরু হয়েছিল, আমরা বুঝতে পারিনি। যখন বুঝলাম তখন শেষ হয়ে এসেছে। যেন কোনো গল্পের একটা পৃষ্ঠা পড়ছিল ত্রিদিবেশ, এমনইভাবে মূঢ়ের মতো তাকিয়েছিল সে মাস্টারমশাইয়ের স্ত্রীর দিকে। তারপর বলেছিল, এই পাপের আমি কি প্রায়শ্চিত্ত করতে পারি? মাস্টারমশাইয়ের স্ত্রী বলেছিলেন, কোনো একদিন মাথা তুলে দাঁড়িয়ে এর প্রতিশোধ নিও। কিন্তু এসব কথা ত্রিদিবেশের কোনোদিনই জিজ্ঞাসা করা হয়নি তার বাবাকে, করতে প্রবৃত্তিও হয়নি। তাছাড়া তার বাবার ওপর তার যতই অশ্রদ্ধা হোক, বিতৃষ্ণা হোক, মুখোমুখি দাঁড়াবার সাহস হয়নি কখনো।
শুধু হঠাৎ একদিন কোনো এক ফার্মে একটি চাকরি জোগাড় করে এসে মাকে বলেছিল, আমি বাবার কাঠের ব্যবসায় কাজ করতে পারবো না, চাকরি করব। পরের মাসে প্রমথেশবাবু এসে তাকে সেই চাকরিতে পদত্যাগ লিখতে আদেশ দিয়েছিলেন। বলেছিলেন, সব তোমার, আমি তোমার জন্যই সব করেছি। সন্তানই মানুষের বেঁচে থাকার চিহ্ন, মরে গেলে তোমার মধ্যেই আমি মিশে থাকব। তুমি যদি অবাধ্য হও তাহলে আমার বেঁচে থাকাও মৃত্যুরই নামান্তর। চিরাচরিত স্বভাব মতো তখনও বাবার মুখের ওপর কিছু বলতে পারেনি ত্রিদিবেশ। এরপরে বুদ্ধিমান প্রমথেশবাবু ব্যবসার দিকটা ছেড়ে দিয়েছিলেন ছেলের হাতে। শিলিগুড়িতে একটা বাংলো বাড়ি কিনে সেখানেই পাঠিয়ে দিয়েছিলেন তাকে। সেটাই হেড অফিস হলো। তারপর কি খেয়াল হলো, জলপাইগুড়ির বাড়িটা কোনো সরকারি অফিসকে মোটা টাকায় ভাড়া দিয়ে কলকাতাবাসী হলেন। আস্তে আস্তে কাজের মধ্যে ডুবে গেল ত্রিদিবেশ। কাজের মধ্যে আনন্দ পেল। অল্প বয়সের কোমল মন সহজেই ভরাট হয়ে উঠল। তারপরই বিয়ের প্রস্তাব। বাবা তাকে ডেকে বললেন, ওখানে একা একা থাকিস, একজন দেখাশোনার লোকের দরকার। ত্রিদিবেশ সরলভাবে বললেন, কেন, চাকর বাকররা তো বেশ ভালো, খুব যত্নও করে আমাকে। প্রমথেশবাবু কপাল কুঁচকে বললেন, আমি তোমার একজন সঙ্গীর কথা বলছিলাম এবার তুমি বিয়ে করো। বিয়ে? ব্যথা জুড়িয়ে গিয়েও কোথাও একটা সঞ্চিত রোজ তখনও ঠিক ঠিক করছিল ত্রিদিবেশের বুকের মধ্যে। ইন্ধন পেয়ে স্ফুলিঙ্গ হয়ে উঠল। কঠিন গলায় বলল, তার দরকার হবে না। মানে? বিয়ে আমি করব না, কিন্তু আমি ঠিক করেছি, কেননা সেটা আমার কর্তব্য। এর জবাবে অনেক কথা বলার ছিল ত্রিদিবেশের, কিন্তু সেদিনও বলতে পারল না। ভেতরে ভেতরে চাপা যন্ত্রণায় গর্জাতে লাগলো। প্রমথেশবাবু সোজা হয়ে বসলেন। জলদগম্ভীর গলায় বললেন, আমার স্বাস্থ্য খুব ভালো নেই, দেখতেই পাচ্ছ। তোমরা যাতে সুখে থাকো, ভালো থাকো, তার জন্যই সারা জীবন হাড়ভাঙা পরিশ্রম করেছি। তোমাদের দুই ভাই বোনের ওপর কোনো কর্তব্যের ত্রুটি করেছি বলে আমার মনে পড়ে না। আশা করলে কি খুব অন্যায় হবে যে তোমাদেরও কিছু কর্তব্য আছে বাপ মায়ের ওপর? তোমার বিয়ে আমি ঠিক করেছি, পাকা কথাও দিয়েছি। আমার মৃত্যুর আগে তোমাকে বিয়ে দেওয়াটা আমার একটা প্রধান কর্তব্য বলে বিবেচনা করেছি, এবং এও জানি তুমি আমার অবাধ্য হবে না, আমাকে অপদস্থ করবে না। ভেবেচিন্তে যা ঠিক করো আমাকে জানিও। এরপর আর ভাবনা চিন্তা করার কিছুই ছিল না ত্রিদিবেশের। তার নমনীয় মেরুদণ্ড সহজেই ভেঙে গেল। মনের মেঘ কাটতে সময় নিল বটে, কিন্তু পিতার আদেশ শিরোধার্য রইল। ততদিনে অতসীকে তেমন তীব্রভাবে মনেও ছিল না তার, যা ছিল অদ্ভুত এক বেদনাবোধ। হয়ে গেল বিয়ে। বিমর্ষ হয়ে থাকতে গিয়েও যৌবনের মোহে মুগ্ধ হলো ত্রিদিবেশ। কিন্তু সেই মোহ যে তার এত সহজেই ভেঙে যাবে তা সে জানত না। বউনি এসে শিলিগুড়িতে চলে এলো। মা এসে সংসার পেতে দিয়ে গেলেন। কিছুদিনের মধ্যেই মনে হলো সুবর্ণ বড্ড বেশি গা ঘেঁষা। নতুন স্ত্রী সম্পর্কে এরকম মনে হওয়া উচিত হয়নি, কিন্তু হলো। শিলিগুড়ির বন্ধুপত্নীরা তাকে উপলক্ষ করে একটি বনভোজনের আয়োজন করলো একদিন। সেই দিনই বেশি ধাক্কা খেল সে। সুবর্ণ সর্বদাই নিজেকে এগিয়ে রাখে তার কাছে, কোনো লুকোচুরি নেই, চাইবার অবকাশ নেই, হাঁসফাঁস করছে শরীরটা নিয়ে। কিন্তু তাই বলে লোকের সামনে তো কতগুলো শালীনতা রক্ষার দায় আছে মানুষের। চেনা জায়গা, দার্জিলিংয়ের পথে কোনো এক ঝর্ণার ধারে চলে এলো দলবল শুদ্ধ। মেয়েরা একসঙ্গে হয়ে লেগে গেল রান্নাবান্নার কাজে। পুরুষেরা লাগলো কাঠকুটো সংগ্রহের চেষ্টায়। সুবর্ণ লেগে রইল তার সঙ্গে। সে নিজেও কিছু করবে না, ত্রিদিবেশকেও উঠতে দেবে না। এভাবে স্ত্রী নিয়ে বসে থাকতে ত্রিদিবেশের অস্বস্তি হলো। একটু কুণ্ঠিত হয়ে বলল, সবাই ঘুরছে ফিরছে, কিছু না কিছু করছে, তুমি আমি যদি এভাবে বসে থাকি ভালো দেখায় না। সুবর্ণ ঠোঁট উল্টিয়ে বলল, ভালো না দেখায় তো বইই গেল। এটা তুমি ঠিক বলছো না, ওরাই তো আমাদের নিয়ে এলেন। আনতে বলেছিল কি? এসব আমার ভালো লাগে না। না লাগে তো অন্য কোনো দিন এসো না, কিন্তু আজ দয়া করে ওদের সঙ্গে একটু কথাবার্তা বলো, রান্নাবান্নায় সাহায্য করো। আমার আর খেয়ে দিয়ে কাজ নেই, বনের মধ্যে আগুন জ্বেলে রাঁধতে বসি। ওসব অভ্যেস আছে ওদের, ওরা করুক। ঠিক আছে, তাহলে আমিই যাই। তুমি কোথায় যাবে?
ওদের সঙ্গে এলাম আর ওদের ছেড়ে এখানে বসে থাকবো, এটা অভদ্রতা। তাহলে কি আমি একা থাকবো? তুমিও চলো। আমিও তো ওঠানামা করতে পারবো না। তাহলে ওদেরই এখানে ডাকি। কেন, আমার সঙ্গে থাকতে বুঝি ভালো লাগে না? কি অবুঝ, আমি কি সেজন্য বলেছি? বেশ তো, ভালো না লাগে বাড়ি পাঠিয়ে দাও। হঠাৎ তীর বেগে উঠে দাঁড়ালো সুবর্ণ। এদের নিয়েই ফুর্তি করো। দূর থেকে দেখতে পেয়ে দুজন বন্ধু স্ত্রী ছুটে এলো এদিকে। হাসতে হাসতে ঠাট্টা করলো, বাহ, বেশ মানুষ তো, দিব্যি পালিয়ে জোড়া পায়রা হয়ে বসে আছেন এখানে। সুবর্ণর হাত ধরল তারা। ওসব চলবে না। সুবর্ণ এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে আরক্ত মুখে বলল, ই আর কি করবেন না, ভালো লাগে না। হাঁ করে দাঁড়িয়ে আছো কি? চলো, আমাকে বাড়িতে দিয়ে আসবে। লজ্জায় আকণ্ঠ লাল হয়ে উঠল ত্রিদিবেশ। ভদ্রমহিলা দুজনে অপ্রস্তুত হয়ে পরস্পরের দিকে তাকালো। হৈ হৈ করে আরও 2-3 জন এসে উপস্থিত। আরে, তোমরা এখানে? রাগে দিকবিদিক হারা হয়ে সুবর্ণ হাত টানাটানি করতে লাগলো ত্রিদিবেশের। দিয়ে আসবে কি না বলো? কি হয়েছে, রাগ করছেন নাকি মিসেস দত্ত? যত সব বাজে ব্যাপার, আমি কখনো থাকবো না। যদি না দিয়ে আসো আমি একাই চলে যাব। সত্যি সত্যি দুমদাম পা ফেলে রওনা হলো সে। ত্রিদিবেশকে যেতেই হলো সঙ্গে, নিয়ে আসতে হলো তাকে সাধ্য সাধনা করে। কিন্তু সুর কেটে গেল। আবহাওয়াটা কেমন থমথমে উঠল। পার্টিটা জমল না। এরপরে অনেক দিন আর কোনো নিমন্ত্রণই গ্রহণ করল না ত্রিদিবেশ। লজ্জায় অনেক দিন কারোর সঙ্গে দেখা করল না। কিন্তু মফস্বল শহরে কলকাতার মতো আমোদ প্রমোদের বিচিত্র উপকরণ নেই। নিজেদের মধ্যেই আমন্ত্রণ নিমন্ত্রণ, ক্লাব, পার্টি, পিকনিক, মোটর ট্রিপ এসব করে করে বৈচিত্র্যের খোরাক জোগাতে হয়। ত্রিদিবেশ চিরকারই বন্ধুবৎসল এবং নিত্য নতুন উদ্ভাবের পাণ্ডা। তার জন্যই শিলিগুড়ি শহরে সুন্দর একটি দল গড়ে উঠেছিল। একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল। হইচই আমোদ আহ্লাদে তার জুড়ি ছিল না কেউ। সেই মানুষের পক্ষে এরকম একমাত্র স্ত্রীর আঁচলের তলায় অন্তরীণ হয়ে থাকা কঠিন হলো। কিন্তু উপায় ছিল না কোনো। সে বুঝেছিল জীবনের এই অধ্যায়টা বিবাহের যৌতুক স্বরূপ সুবর্ণের পায়েই বিসর্জন দিতে হবে। সুবর্ণ অবিশ্রান্ত তার সঙ্গে ছায়ার মতো লেগে থাকে। তাকে নিয়ে বেরুনো যেমন বিপদ, ছেড়ে যাওয়া ততোধিক। 5 জনের মধ্যে স্বামী নিয়ে এই বন্ধুত্বতা মেলামেশায় তার ঘোরতর আপত্তি। এত সব সত্ত্বেও কোনো এক বন্ধুর নতুন বিয়ে উপলক্ষে আবেগবশত আবার সে একটা মোটর ট্রিপে রাজি হয়ে গেল। স্ত্রীর হলো এক রাত্রের জন্য সবাই মিলে কালিম্পং বেড়াতে যাবে। তার বড় গাড়িতে 6 জন অনায়াসে বসতে পারে। নতুন দম্পতি ছাড়া আরও এক বন্ধু সস্ত্রীক সঙ্গী হলো তাদের। সব শুনে সুবর্ণ বলল, কেবল খরচ। ত্রিদিবেশ বলল, উপার্জন তো খরচের জন্যই। এসব আমার ভালো লাগে না। কি তোমার ভালো লাগে? আমার ভালো লাগার জন্য তুমি কতই ব্যস্ত। যত টাকার পেট্রোল পুড়িয়ে বন্ধুদের দেখাবে পাহাড়, তার অর্ধেক টাকায় আমার একটা গয়না হয়ে যেত। কোনোদিন কিছু কি হাতে তুলে দিয়েছো আমাকে? কান্না প্রায় ফেটে বেরোয় সুবর্ণর। ত্রিদিবেশ চুপ করে যায়। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে বন্ধুরা এসে জমা হলো তার বাড়িতে। বড় বড় টিফিন ক্যারিয়ার ভর্তি খাবার চলল সঙ্গে। ত্রিদিবেশ তাড়া দিল সুবর্ণকে। গাড়ি নিয়ে প্রস্তুত হলো ড্রাইভার। ত্রিদিবেশ বলল, এক কাজ করলে হয় না, ড্রাইভারকে না নিয়ে আমরা নিজেরাই পালা করে চালিয়ে যাই না কেন? বন্ধু মনীষ দত্ত এদের বয়সের কিছু বড় এবং পাইকারি হারে মনীষদা এবং মনীষের স্ত্রী তাদের বৌদি। মনীষ সকলেরই প্রাণের বন্ধু, কিন্তু মনীষের স্ত্রী অঞ্জলি ততোধিক। এই অঞ্জলি বৌদিকে ভিন্ন এই অল্প বয়সী দেবর লক্ষণদের কিছুই হয় না। এই বৌদির কাছেই তাদের সহস্র আবদার। সহাস্য সুশ্রী রন্ধনপটু সেবাপরায়ণ এই মহিলাটির কাছে এদের কৃতজ্ঞতার অন্ত নেই। যে ছেলেই প্রথম পরিবার পরিজন ছেড়ে কাজে আসে এখানে, এই পরিবারটির ছায়ায়, সেবায়, সহৃদয়তায়, ভালোবাসায় তার নিঃসঙ্গতা সহজেই দূর হয়ে যায়। অঞ্জলি বলল, না না, ড্রাইভার দিয়ে কি হবে, মিছেমিছি জায়গা নষ্ট। ভারী মুখে সুবর্ণ বলল, জায়গা নষ্ট তো বললেন, অত দূরের রাস্তা চালাবে কি শুনি? ও তো পারবে না। কেন পারবো না? প্রকটি করল ত্রিদিবেশ। প্রথম হাতে আমিই চালাবো। তারপর আমি। এগিয়ে এলো মনীষ।
নতুন বউকে মাঝখানে নিয়ে বসবো, উৎসাহ উদ্দীপনা তত্তর করে নেমে আসবে হাতে। না, আমি সামনে বসবো। প্রায় ধমকে সুবর্ণ দরজার হাতল খুলল এসে। নববিবাহিত অবনী একমনে সিগারেট খাচ্ছিল। বলল, ঠিক, আপনিই সামনে বসুন মিসেস দত্ত। ড্রাইভারের আসনটি সে দখল করল। ত্রিদিবেশকে সত্যিই চালাতে দেওয়া হবে কিনা ভয়ানক রাশ চালায়। এসো মনীষদা, তুমি আর আমি পালা করে চালাবো। উঠুন মিসেস দত্ত, আপনি মাঝখানে। মনীষ বলল, ত্রিদিবেশের ভাগ্যটা দেখছি আজ সবচেয়ে ভালো, একেবারে দুজন পরস্ত্রী দুপাশে নিয়ে। কিসব জঘন্য বাজে রসিকতা। সুবর্ণ আবার ধমক দিয়ে এ পাশে সরে এলো। আমি পেছনেই বসবো। দাঁড়িয়ে রয়েছো কেন হাদার মতো? উঠে পড়ো না। ত্রিদিবেশকে ঠেলা দিল গাড়ির মধ্যে, তারপর নিজে বসলো পাশে। আবহাওয়াটা ঘোলাটে হয়ে উঠল। এক মুহূর্তে থমকে রইল সবাই। তারপর অঞ্জলি এদিকে এসে নতুন বউ মঞ্জুকে পাঠিয়ে দিল সামনে। সে নিজে উঠে পড়ল সুবর্ণের পাশে। দাঁতে দাঁত আটকে চুপ করে রইল ত্রিদিবেশ। সুবর্ণ তার গায়ে ঠেস দিয়ে বসল। গাড়ি চলতে লাগলো মিশ্রণ গতিতে। ওগো, শুনছো? নিস্তব্ধতা ভঙ্গ করে সুবর্ণর গলা শোনা গেল খানিক পরে। ত্রিদিবেশ বলল, কেন? আমার কোমরের এইখানটা একটু হাত রাখো না গো, বসে বসে যেন ঝিম ধরে গেছে। সুবর্ণ যেখানে হেলান দিয়ে আছে বিনা বাক্য ব্যয়ে সেখানটায় হাত রাখল ত্রিদিবেশ, আর সেই হাতে পিঠ রেখে স্বামীর কাঁধে মাথা এলিয়ে দিল। পাশে বসে অঞ্জলি একটু অস্বস্তি বোধ করলো কিনা কে জানে, চোখটা সে অন্যদিকে সরিয়ে রাখল। ওগো, শুনছো? একটু পরেই আবার সুবর্ণ ঠেলা দিল স্বামীকে। কেন? বড় ঘুম পেয়েছে। ঘুমো। চকলেটের পাতাগুলো করলে কি? বাবা, সেই কোন সকালে তাড়াহুড়ো করে দুটো মুখে দিয়েছি, কি দিনই খিদে পেট চোচো করছে। ঘুম আসবে কি চাই? ত্রিদিবেশ চুপ। আপনার খিদে পায়নি মিসেস মিত্র? আপনি খান না। অঞ্জলি ব্যস্ত হয়ে নিচু হলো। ঝুড়ি থেকে ডালমুট বার করে বলল, হাতের কাছে এছাড়া আর কিছুই তো দেখছি নেই। বাবা, এই আমার ঠের। দেখলেন তো কীরকম মানুষ নিয়ে ঘর করতে হয়। এবার ত্রিদিবেশের বুকের ওপর প্রায় অর্ধেক শরীর এলিয়ে দিয়ে সুবর্ণ ডালমুট খেতে লাগলো মুটমুট করে। মঞ্জু একবার চকিতে পেছনে ফিরে তাকালো। কালিম্পংয়ে পৌঁছতে বেলা গেল প্রায়। তারই মধ্যে যা যা দেখবার দেখা হলো, যা কেনবার কেনা হলো। তারপর রাত্রি যাপনের জন্য একটি হোটেলের পাশাপাশি ছোট্ট দুটি ঘরে ঠাঁই পেল তারা। সিজন টাইম, শহরে ট্যুরিস্ট ভর্তি। এর বেশি জোগাড় করা সম্ভব হলো না। ঠিক হলো মেয়েরা তিনজনে এক ঘরে শোবে, ছেলেরা তিনজন অন্য ঘরে। মুখ ভার করে সুবর্ণ বলল, এরকম অসুবিধা জানলে আমি আসতাম না। মঞ্জু বলল, অসুবিধা কি? বেশ তো সুন্দর দুটো ঘর পাওয়া গেছে। তাছাড়া বেড়াতে বেরিয়ে এরকম একটু আধটু অন্যরকম পরিবেশ বেশ ভালোই লাগে। তোমার লাগে বলেই যে অন্যের লাগবে তার তো কোনো মানে নেই। আমি এরকম যার সঙ্গে তার সঙ্গে যেরম সেরমভাবে শুতে পারি না। ছেলে মানুষ মঞ্জু চুপ করে গেল। অঞ্জলি বললে, দাঁড়ান, আগে চায়ের বন্দোবস্ত করি, তখন দেখবেন বেশ লাগছে। একটাই তো রাত, জমিয়ে বসে আড্ডা দিলেই কেটে যাবে। সে আপনারা পারতে পারেন, অনেক এনার্জি আছে আপনাদের, আমার নেই। খাটের ওপর পাতা বিছানা এসে টান টান হলো। অপ্রস্তুত ত্রিদিবেশ কি যে বলবে ভেবে পেল না। অন্য ঘরে এসে খাবার দাবারের ব্যবস্থায় লেগে গেল। অঞ্জলি মঞ্জু তাকে সাহায্য করতে লাগলো। ত্রিদিবেশ অকারণে বেশি কথা বলে পরিবেশটাকে সহজ করে তুলতে ব্যস্ত হয়ে পড়ল। ও ঘর থেকে সুবর্ণ ডাকলো, ওগো, শুনছো? ত্রিদিবেশ সে ঘর থেকেই জবাব দিল, কেন? কাছে আসতে পারো না? বলো না কি হয়েছে। বলছি শুনে যাও। উঠে এলো ত্রিদিবেশ। কি বলবে? একা একা পড়ে আছি, সবাই গিয়ে ও ঘরে বসে আছো। একা থাকতে ভালোবাসো বলেই তো কেউ তোমার কাছে আসেনি। তুমি কি আমার কেউ? তুমি তো আসবে। আমার একটা চক্ষু লজ্জা আছে, ভদ্রতা বোধ আছে। ভদ্রতা সকালের সঙ্গেই আছে তোমার, নেই শুধু আমার সঙ্গে। প্রায় ক্রন্দনমুখী হয়ে উঠল সুবর্ণ। ত্রিদিবেশ দাঁত দিয়ে ঠোঁট কামড়ালো। এখানে একটু বসতেও পারো না? জানো আমার শরীর কত খারাপ লাগছে। একটু কাছে এসো। স্বামীর প্যান্ট ধরে টেনে সে বসিয়ে দিল।
কোলের মধ্যে মুখ রেখে বলল, বুকটা একেবারে ব্যথা হয়ে গেছে এতক্ষণ গাড়িতে বসে, একটু হাত বুলিয়ে দাও না গো। ত্রিদিবেশ জিভ দিয়ে ঠোঁট চাটল। কতক্ষণ যে তোমাকে কাছে পাই না। দুই হাতে ত্রিদিবেশের কোমর বেষ্টন করতেই উঠে দাঁড়ালো ত্রিদিবেশ। চাপা গলায় বলল, এটা বাড়ি নয় সুবর্ণ, আরও 5 জন আছে এখানে। সুবর্ণ আহত সাপের মতো গর্জে উঠল, আছে তো কি হয়েছে, আমি কি পরপুরুষের গায়ে হাত দিয়েছি? স্ত্রীর গর্জনে প্যাঁচার ভয়ে ভীতু ইঁদুরের মতো ত্রিদিবেশ চুপ চুপ বলে বসে পড়ল। আবার তাড়াতাড়ি হাত বুলোতে লাগলো বুকে। একটু পরেই আবার উঠল। হাত ধরে সুবর্ণ বলল, আবার কোথায় যাচ্ছ? অন্যের সঙ্গে থাকতেই তোমার কেবল ভালো লাগে না? না না, বাথরুমে যাচ্ছি, হাত মুখ ধোবো কি না। ও তা যাও, তাড়াতাড়ি এসো। সুবর্ণ পাশ ফিরল এবং একটু পরেই ঘুমিয়ে পড়ল। ঘুম তার সাধা। স্টোভ ধরিয়ে পিকনিক বাস্কেট থেকে কাপ ডিশ বার করে পট ভর্তি চা করল অঞ্জলি। কেক, বিস্কুট, স্যান্ডউইচ সাজালো। অবনী বলল, মিসেস দত্তকে ডাকো এবার। মনীষ বলল, না হয় ওকে দিয়েই এসো, ওখানে ক্লান্ত হয়েছেন। ত্রস্ত হয়ে ত্রিদিবেশ বলল, না না, ঘুমিয়ে পড়েছে, ডাকার দরকার নেই কোনো, ডাকলে মাথা ধরবে। চায়ের আসরটুকু বেশ জমল তাদের। হাসিতে গল্পতে সারাদিনের ঘোরাফেরার ক্লান্তি গুমোট সব কেটে গিয়ে নির্মল আনন্দে ভরে উঠল মন। কিন্তু চায়ে বাদ দিলেও খাবারের সময় বাদ দেওয়া যায় না। অঞ্জলি ডেকে নিয়ে এলো। ফোলা ফোলা চোখে ঘুম জড়িয়ে তৈরি খাবার খেতে বসল সুবর্ণ। চিবিয়ে চিবিয়ে মাংসের হাড় খেলো, ছিঁড়ে ছিঁড়ে মস্ত মোটা 10 আটার রুটি খেলো, চাটনি খেলো, গোটা 5 মিষ্টি খেলো। সবশেষে 2 আপেল খেয়ে খাওয়া শেষ করতে করতে দেরি হলো তার। অঞ্জলির কিছু ভুল নেই, ভাজা মশলার কৌটোটি পর্যন্ত নিয়ে এসেছে। সুবর্ণ যতক্ষণে হাত ধুয়ে মশলা মুখে দিল, অন্য সকলে ততক্ষণে যে যার বিছানায় হাত পা ছড়ালো। সুবর্ণ এসে শুয়ে পড়ল ত্রিদিবেশের পাশে। ত্রিদিবেশ উঠে পড়ল তাড়াতাড়ি। আবার এখানে কেন? বৌদিদের কাছে যাও। সুবর্ণ কায়েমি হয়ে বলল, ও ঘরে আমি আর যাচ্ছি নে বাপু। কেন? ও ঘরে কি হলো? ভালো লাগে না, বন্ধ বন্ধ। মনীষ আর অবনী রাজনীতির তর্ক তুলেছিল। নিজেদের গলার শব্দে নিজেরাই ডুবেছিল বলে ত্রিদিবেশের দাম্পত্য আলাপ কানে যাচ্ছিল না বোধহয়। যথাসম্ভব গলার স্বর নিচু করে ত্রিদিবেশ বলল, এতক্ষণ তো দিব্যি সেখানেই ঘুমোলে, তাছাড়া বৌদি আর মঞ্জু যদি শুতে পারে, তুমি পারবে না কেন? কেন? আমি এখানে শুলে কি তোমার গায়ে ফোসকা পড়ে? আমি তোমার কাছেই শোব। সুবর্ণ, আমি তোমার পায়ে পড়ছি, দয়া করে তুমি ও ঘরে যাও। আমি ওরকম অন্যের সঙ্গে ঘুমোতে পারি না। লক্ষ্মীটি সুবর্ণ, আজকের মতো একটা কথা শোনো আমার। তোমার সঙ্গে না শুলে আমার ঘুমিয়ে আসবে না। এই ঘরে আরও 2 জন লোক শোবে, তোমার তো একটা লজ্জা আছে তাদের সামনে। লজ্জার কি? আমি তো আর আজ গায়ের কাপড় খুলে শোবো না। প্লিজ সুবর্ণ। হঠাৎ ফিরে তাকালো অবনী। একটা কাজ করা যাক ত্রিদীপ, উনি যদি এখানে শুতে চান বেশ, তো আমি আর মনীষদা বিছানা নিয়ে বরং ও ঘরে চলে যাই। অসুবিধা কি? 4 জনে মিলে আড্ডা দেওয়া যাবে। লাফ দিয়ে উঠে দাঁড়ালো ত্রিদিবেশ। বিছানা নিতে হবে না, বৌদিরা এ ঘরে চলে আসুন, আমরা 3 জনে ও ঘরে শোবো। স্বামীর এই নিষ্ঠুর অপমানে বালিশে মুখ গুজে ফোঁস করে কাঁদতে লাগলো সুবর্ণ। মঞ্জু আর অঞ্জলি এ ঘরে এসে প্রায় নিঃশ্বাস বন্ধ করে আলো নিমিয়ে যার যার বিছানায় শুয়ে শুয়ে শুনতে লাগলো সেই ফোপানি। বিশ্রী কাটল রাতটা। এই করে করে মাত্র 3 বছরের মধ্যেই নতুন বিয়ের সমস্ত মোহ দেখতে দেখতে কেটে গেল ত্রিদিবেশের। আলিঙ্গন, চুম্বন, ভালোবাসার আদুরে ভাষা সব কিছুতেই ভয় ঢুকল তার। বাড়ি থাকার মেয়াদ কমিয়ে আপিসের ছুতোয় লুকিয়ে লুকিয়ে বন্ধুসঙ্গ করতে লাগলো। কিন্তু এই ফাঁকিও তার বেশি দিন চলল না। অপ্রত্যাশিতভাবে একজনের বাড়ি বেড়াতে গিয়ে স্বামীকে হাতে নাতে ধরে ফেলল সুবর্ণ। আর তাই নিয়ে যে কেলেঙ্কারিটা হলো তার কোনো তুলনাই রইল না শিলিগুড়ি শহরে। শেষে এমন হলো যে স্ত্রীর ভালোবাসার অত্যাচারে তার গলায় দড়ি দিতে ইচ্ছা করে, উকিলের বাড়ি গিয়ে বিচ্ছেদের মামলা আনতে ইচ্ছে করে, এমন আরও অনেক কিছু ইচ্ছে করে যেটা আইনের চোখে সাংঘাতিক অপরাধ। কিন্তু কিছুই করল না সে। সারাক্ষণ কণ্ঠলগ্ন স্ত্রীর ইচ্ছার পুতুল হয়েই কাটতে লাগলো দিন। স্ত্রীও বাধ্য স্বামীকে আদর ঢালতে কসুর করল না।
বাগানে গেলে বাগানে, ঘরে বসলে ঘরে, রাস্তার পাশে দরজায় গিয়ে দাঁড়ালে দরজায়, বিছানায় একটু শুতে ইচ্ছে করলে বিছানায়, কোনোখানে এই আদর থেকে নিস্তার নেই। তবু সপ্তাহের অন্যান্য দিনে দিনের বেলাটা বাইরে কাটত বলে কিছুটা শান্তি ছিল। রবিবারের দুপুরগুলোই অসহ্য হয়ে উঠত। খাওয়া দাওয়া সেরে চাকর বাকর বিশ্রামে গেলেই স্ত্রীর শয্যাসঙ্গী হওয়ার ভয়ে বুকটা তার ধকধক করত। জানালা দরজা বন্ধ করে বুকের তলায় এসে স্ত্রী যখন আদর চাইত, শরীরটাকে যন্ত্রের মতো ব্যবহার করতে করতেও হঠাৎ হাতের পেশি তার শক্ত হয়ে উঠত। কিন্তু তবুও সে অবাধ্য হতে সাহস পেত না। উপায়ই বা কী ছিল? বিবাহিত স্ত্রীকে ইচ্ছে করলেই কিছু ঠেলে ফেলা যায় না। কর্তব্যের দায় আছে, যে শোভনতার দায় আছে, সমাজের দায় আছে একজন স্বামীর। আর সত্যি বলতে সুবর্ণকে সে কী দোষে দোষী করবে? স্বামীকে সে চোখে হারায়, স্বামীকে সে অতিরিক্ত ভালোবাসে, স্বামীর কাছে না শুলে তার ঘুম আসে না, স্বামীর সঙ্গেই তার সমস্ত দিন প্রেম করতে ইচ্ছা করে। এগুলো কোনো দোষ নয়, বরং গুণের তালিকার মধ্যেই পড়ে। ত্রিদিবেশ যদি সহ্য করতে না পারে তাহলে সেটাই তার বিকৃতি। মনকে এসব বলেই বোঝাতো ত্রিদিবেশ, নিজেকে সে সহনশীল হতে বলতো। সুবর্ণর খেলার পুতুল হয়ে অশান্তির হাত থেকে নিস্তার পেতে চাইত। তাছাড়া মানুষের জীবনে অভ্যাস নামক একটা বস্তুর প্রভাবও বড় কম নয়। ত্রিদিবেশ ক্রমেই তার দাস হয়ে উঠেছিল, ঝিমিয়ে যাচ্ছিল সে। সারাদিন কাজে অফিসে বসে থাকা আর শ্রান্তির শেষে বাড়ি ফিরে স্ত্রীর মন জোগানো, এটা প্রায় মিশে এসেছিল জীবনে। অভিযোগ কমে এসেছিল, সমর্পিত হওয়ার শক্তি বেড়ে উঠেছিল। মনের দাপানিকে পোষ মানিয়েছিল কুকুরের মতো। কিন্তু হঠাৎ এই রবিবারের সকালে মনের কোন অতল অন্ধকার থেকে হৃদয় চিরে একটা আলোর বিচ্ছুরণ বিদ্যুতের মতো বয়ে গেল। বাড়িতে ইঁদুরের উৎপাত হয়েছিল খুব। দেখা গেল বক্সরুমের অনেক কিছুরই ওপর তাদের কৃপাদৃষ্টি বর্ষিত হয়েছে। নিষ্ঠুরভাবে কেটে কুটে তছনছ করে দিয়েছে সব। ত্রিদিবেশের আদরের বালকভৃত্য শায়লার বরাবরই সাহেবের একটি সুটকেসের ওপর নজর ছিল। সেটাকে ইঁদুর কেটে খুঁত করেছে দেখে খুব আনন্দ হলো তার। সে বুঝল এবার এটা তার ভাগ্যে ঝুলছে। কুতকুতে চোখ হাসিতে ডুবিয়ে তৎক্ষণাৎ সে সাহেবের কাছে গিয়ে সুসংবাদটি পরিবেশন করে নিজের আর্জিটিও পেশ করল সঙ্গে সঙ্গে। ত্রিদিবেশ সস্নেহ হাস্যে বলল, ইঁদুরটা খুব সুবিধে করে দিল না রে? হ্যাঁ সাব, তা সুটকেসটা না হয় নিবি, ভেতরের জিনিসগুলো? অভি বিলকুল কাট দিয়া। আসলে কিছু বই ছিল, আর পুরনো টুকিটাকি সব এখন কাগজের কুচিতে পরিণত হয়েছে। পকেট থেকে একটা ছোট শাঁখের আংটি বার করলো শায়লা। और এটা ভি ছিল। সে জানতো এটার জন্য আর সাহেবের কোনো অনুমতি নেবার দরকার হবে না। দেখিয়ে পকেটে রাখতে যাচ্ছিল, ত্রিদিবেশ হাত বাড়িয়ে ছো মেরে কেড়ে নিল আংটিটা। এটা এটা তুই নিচ্ছিস কেন? একটা সামান্য শাঁখের আংটির জন্য স্বামীর উত্তেজনা দেখে হেসে গড়িয়ে গেল সুবর্ণ। বাবা, তোমার রকম দেখে আমি চমকে গিয়েছি। ওটার দাম কত গো? অনেক অনেক দাম। তাই নাকি? দেখি তো। হাসতে হাসতেই হাত বাড়িয়েছিল সুবর্ণ। ত্রিদিবেশ উঠে দাঁড়িয়ে প্রায় গুপ্তধনের মতো চেপে ধরল। ওসব তুমি বুঝবে না। হঠাৎ অপ্রত্যাশিতভাবে এক ঝামটায় ত্রিদিবেশের হাত থেকে আংটিটা ছিটকে নিল সুবর্ণ। লাল মুখে বলল, বুঝি কি কিছু না, দেখলে তো? আংটিটা ভেঙে দুটুকরো হয়ে পড়ে রইল মেঝেতে। সুবর্ণ দু পায়ে মারিয়ে ছুঁড়ে দিল জানালা দিয়ে। কতক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে নিঃশব্দে বসে পড়ল ত্রিদিবেশ। আসন্ন ঝড়ের আভাসে শায়লা পালিয়ে গেল সেখান থেকে। বড় বড় নিঃশ্বাস নিয়ে সুবর্ণ বলল, এখন বলো ওটা কার? ত্রিদিবেশ জবাব দিল না। বলো, কেমন করে ওটা এখানে এলো, আর কেনই বা এর ওপর তোমার এত দরদ? ত্রিদিবেশ চুপ। হাত ঝাঁকানি দিল সুবর্ণ। বলতেই হবে তোমাকে। ত্রিদিবেশ তেমনই স্থির। শোনো, আমি জানি কার। নিঃশব্দে ত্রিদিবেশের হাতটা মুচড়ে ধরল সুবর্ণ। এটা একটা মেয়েলি শাঁখের আংটি, নিশ্চয়ই কোনো মেয়ের উপহার। বলো বলো, ঠিক বলছি কিনা বলো। কথা বলছো না কেন? দাঁতে দাঁত ঘষে রুদ্ধ রোষে ফুলতে ফুলতে এবার সে ঝাঁপিয়ে পড়ল বুকে। প্রেমিকাকে মনে পড়ে গেছে বুঝি? কে সে? কে কে?
সত্যি যে আংটির কত মূল্য সুবর্ণ তা কেমন করে জানবে, কেমন করে বুঝবে সে কথা। বেলা বাড়ল, কিন্তু ঝগড়াঝাটি কান্নাকাটির বিরাম হলো না। সুবর্ণ বাড়িঘর তোলপাড় করে তুলল, দেয়ালে মাথা ঠুকলো, আলুথালু হয়ে দৌড়ে বেরিয়ে গেল দুবার। শাসাতে লাগলো জম্মের মতো বাপের বাড়ি চলে যাবে বলে। অসৎ চরিত্র স্বামী থাকার চেয়ে বিধবা হয়ে থাকাও যে ঢের ভালো এ বিষয়ে তার একটুও সন্দেহ রইল না। চাকর বাকর সব না খেয়ে বসে রইল। সাহেব মেম সাহেবের আদর সোহাগের আতিশয্য দেখে অনেকবারের মতো আরও একবার নিজেদের মধ্যে টেপাটেপি করল। শেষ পর্যন্ত সকলের কাছে মান রাখতেই হাতে পায়ে ধরে কোনো রকমে স্ত্রীকে শান্ত করতে হলো ত্রিদিবেশকে। বুকে ঢলে পড়ে স্ত্রী হেঁচকিতলা মুখে গ্রাস পাকিয়ে ভাত খাইয়ে দিতে হলো। রবিবারের দরজা বন্ধ ঘরে পাশে শুয়ে জড়িয়ে ধরে আদর করতে হলো। মান ভাঙলে স্ত্রী যখন তাকে তার মাংসল বুকে টেনে নিল, তখন নিজেকে আষ্টে পৃষ্ঠে সমর্পণ করে তাকে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ার অবকাশ দিতে হলো। তারপর সে উঠল। রাত্রি নয়, খাকা দুপুরে সারা সপ্তাহের একটি মাত্র ছুটির দিনে ডবল স্প্রিংয়ের খাড়জোড়া ডানলপিলোর গদির আরাম ছেড়ে স্ত্রীর বাহুবন্ধনে পিষ্ট শরীরটাকে সমর্পণ ছাড়িয়ে নিয়ে আস্তে আস্তে খাট থেকে নামল ত্রিদিবেশ। খাটের বাজুর ওপর ছেড়ে রাখা শার্টটা হাতে নিয়ে টিপি টিপি পায়ে সদর দরজার কাছে এলো। পকেটের ভেতর থেকে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় লেখা কাগজ ভরা খামটা বার করে নিজের নাম লেখা দেয়ালে লটকানো ডাক বক্সে ফেলে দিল। তারপর সিঁড়ি বেয়ে সোজা রাস্তায়। গাড়ি আছে তার, কিন্তু বার করতে সাহস হলো না। হনহন করে হাঁটতে হাঁটতে একটা ট্যাক্সি পেয়ে উঠে বসে নিশ্চিন্ত হলো। কিন্তু কোথায় যাবে, কত দূরে, কিভাবে মৃত্যুর সঙ্গে তার তাড়াতাড়ি দেখা হবে? আচমকা পড়ে যাবার ভান করে রেলের তলায় মাথা দিলে কেমন হয়? সেটাই তো বেশ সহজ আর নিরাপদ বলে মনে হচ্ছে এই মুহূর্তে। ভালো, খুব ভালো, খুব শান্তি। ট্যাক্সি নিয়ে সোজা চলে এলো স্টেশনে। ভাড়া মিটিয়ে প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েই কিন্তু হকচকিয়ে হয়ে গেল। মনের আবেগে উদ্ভ্রান্ত হয়ে স্থান কাল নির্বাচনে যে তার ভুল হয়েছে তৎক্ষণাৎ বুঝতে পেয়ে বিমর্ষ হয়ে গেল। সে যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে, এই দুপুরের জনারণ্যে সেই ইচ্ছা পূরণ করা আকাশকুসুম। এর জন্য নির্জন গভীর রাতের অন্ধকারই সবচেয়ে উপযোগী। কিন্তু ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করার এমন ধৈর্য তার ছিল না। অপেক্ষা করতে করতে মনের গতির কাঁটা কোন দিকে হেলত তারই বা স্থির কি? এসবের জন্য অপেক্ষা মারাত্মক। কিন্তু এখন তাকে উপায়হীন হয়েই দাঁড়িয়ে থাকতে হলো। মেইল ট্রেন আসছে, সিগন্যাল ডাউন হয়েছে, লোকজনেরা ছুটোছুটি করছে, পান বিড়ি সিগারেটওয়ালারা গলায় বাক্স ঝুলিয়ে প্রস্তুত হয়েছে। এর মধ্যে কেমন করে সে তার মনোবাসনা পূর্ণ করবে? সবাই দেখবে, চারদিক থেকে ছুটে আসবে, জাপটে ধরবে, ধমকাবে, ঠিকানা চাইবে। তারপর উপকারী বন্ধুরা পৌঁছে দিয়ে আসবে তার বাড়িতে স্ত্রীর কাছে। তারপর একদিকে পুলিশ, একদিকে সুবর্ণ। ভাবতেই সারা শরীর এসে শিহরিত হয়ে উঠল। চুপ করে দাঁড়িয়ে রইল এক কোণে। এক ট্রেন আসছে, এক ট্রেন প্রস্তুত হচ্ছে যাওয়ার জন্য। একদল নামছে, একদল উঠছে। আসা আর যাওয়া, মজা মন্দ নয়। দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে গিয়েছিল। কোথায়? পিঠের ওপর হাত রেখে এক পরিচিত বৃদ্ধ ভদ্রলোক হাসলেন। চমকে উঠল ত্রিদিবেশ। ঢোক গিলে বলল, আপনি আপনি কোথায়? আমি জলপাইগুড়ি যাচ্ছি। জলপাইগুড়ি? হৃৎপিণ্ডটা প্রচণ্ড বেগে লাফিয়ে উঠল। পকেটে হাত দিল সে। মোটা মানিব্যাগটা আদরের মতো হাতে ঠেকল। হঠাৎ সিগারেট ধরিয়ে খুশি গলায় বলল, আমিও তো সেখানেই যাচ্ছি। এরপর একটি ফার্স্ট ক্লাস টিকিট কাটার অপেক্ষা শুধু। তারপর আরাম করে বসে শুয়ে ঘুমিয়ে জিরিয়ে জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছনো। গোপাল মাস্টারের বাড়ির দরজায় যখন এসে সে টোকা দিল, পুরনো আমলকি গাছটায় বাড়ি ফেরার পাখির কলরব শুরু হয়েছে। দরজা খুলে দিয়ে অপ্রত্যাশিত অতিথিকে দেখে দুপা পিছিয়ে গিয়েছিল অতসী। হাসি মুখে এগিয়ে এসে ত্রিদিবেশ বলল, ভুলে গেছো? ও। দরজার পাল্লা দুটো সম্পূর্ণ খুলে অতসী সরে এলো। আর অতসীর দিকে তাকিয়ে ত্রিদিবেশের অশান্ত হৃদয়ের সব জ্বালা যেন এক নিমিষে জুড়িয়ে গেল। সে ভরা গলায় বলল, কেমন আছো? ভালো।
আর সব? আপনি বোধহয় জানেন না আমার মামা মারা গেছেন। জানি অতসী, তোমাদের সব খবরই আমি জানি। আপনি ভালো আছেন? নিজেকে সহজ করতে চাইছিল অতসী। ছিলাম না, এই মুহূর্তে আছি। আস্তে আস্তে কেবলই ভয় হচ্ছিল যদি তোমার সঙ্গে দেখা না হয়। এমনি তো ঈশ্বরে মন নেই, সেই বেলা খুব স্মরণ করেছি। অতসীর চোখের পাতা কাঁপল। একটু পরে বলল, কিন্তু বাড়িতে তো কেউ নেই। কোথায়? বোনেরা শ্বশুরবাড়ি, ভাইরা কাজ থেকে ফিরে অনেক রাত্রে, আর মামিমা কাছেই তার বড় মেয়ের বাড়ি বেড়াতে গেছেন। ফিরবেন নিশ্চয়ই। ফিরতে দেরি হবে। তা হোক, আমার কিছু তাড়া নেই। কিন্তু এরপর আর কিন্তু কি অতসী? কেউ না থাকলে বসে কি লাভ? কেউ নেই মানে? যার জন্য এ বাড়িতে এসে আমাকে কত ছলছুতো আবিষ্কার করতে হয়েছে, যাকে একটু একা পাবার অবকাশের জন্য। এসব আপনি কি বলছেন? সবই কি ভুলে গেছো? যদি কখনো কোনো অন্যায় করে থাকি, তার জন্য অনেক প্রতিহিংসা তো আপনারা চরিতার্থ করেছেন, তবু কি শেষ হয়নি? শেষ কি অত সহজে হয়? কিন্তু কি অপরাধ করেছিলাম আমি? কি যে করনি তাও তো জানি না। আপনি কি আমাকে কষ্ট দিতে এসেছেন? দেখে কি তাই মনে হচ্ছে? আমি অত্যন্ত বিপন্ন, অত্যন্ত অসহায়। আমাকে দয়া করুন, আপনি যান। এই পৃথিবীর আলো, হাওয়া, গাছ, মাটি, ফুল, পাখি, মেঘ, জল, সব সব আমার কাছে আজ সুন্দর লাগছে। এছাড়া আমি কোথায় যাব অতসী? কেন যাব? আপনার কাছে এই পৃথিবী যত রমণীয়, আমার কাছে তত অন্ধকার। আপনি যান। যেতে আমি আসিনি, আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করতে এসেছি। প্রতিশ্রুতি? কিসের প্রতিশ্রুতি? তুমি তা জানো। কিন্তু আমি শুনেছি 9 মাসের জন্য তোমার একটা পদবি বদল হয়েছিল। ওটা মিথ্যা, ওটা ছলনা, ওটা আমার বাবার পাপ। কিন্তু হ্যাঁ, একটা কিন্তু আছে, আমার নিজের বিয়ে। সেটাও মিথ্যে, সেটাও ছলনা, সেটাও আমার বাবারই পাপ। এই দুটো পাপেরই প্রায়শ্চিত্ত করতে হবে আমাকে। শোনো অতসী, অন্যের অস্তিত্বের ছায়া হয়ে বেঁচে থাকতে থাকতে ডুবে যেতে যেতে হঠাৎ উপলব্ধি করেছি, এ জগৎ সংসারে আমারও কিছু দাবি উপস্থিত করার আছে, চাইবার আছে। আর সেটাই আমি করব। দুটো মন্ত্র আর দুটো মালা, এই তো, এই ফাঁকিতেই তো লোকের চোখে স্বামী সেজে বসা। বেশ তো, সেই মন্ত্র আর মালার পুনরুক্তি হোক না আবার। তারপর আমরা চলে যাব, অনেক অনেক দূরে চলে যাব। কেউ আমাদের খোঁজ পাবে না, শুধু তুমি আর আমি, আমি আর তুমি। অতসী, আমাকে ফিরিয়ে দিও না। আমি ক্লান্ত, বিধ্বস্ত, আমি দুঃখী, আমি প্রার্থী। ত্রিদিবেশ অতসীর মুখোমুখি দাঁড়ালো। চোখে চোখ রেখে অতসী তার নরম হাত দুটো এগিয়ে দিল ত্রিদিবেশের হাতে। আস্তে আস্তে বলল, এই আমি, তুমি নাও, তোমার সব বেদনা আমাকে দাও। ওগো, শুনছো? স্ত্রীর হাতের প্রচণ্ড ধাক্কায় ঘুম ভেঙে একগা ঘেমে উঠে বসল ত্রিদিবেশ। উদ্ভ্রান্ত দৃষ্টিতে তাকালো চারিদিকে। ইস, কি ঘুম তোমার! তখন থেকে ঠেলছি। কি বিড়বিড় করছিলে বলো তো? খারাপ স্বপ্ন দেখছিলে নাকি? স্বপ্ন? ও হ্যাঁ, স্বপ্নই দেখছিলাম একটা। কি স্বপ্ন গো, আমায় বলো না গো। আবদারে গড়িয়ে গেল সুবর্ণ। সুবর্ণকে ঠেলে খাট থেকে নেমে দাঁড়ালো ত্রিদিবেশ। কে যেন আবার বুকের মধ্যে তার হাজার মন পাথরের বোঝা চাপিয়ে দিল। সে জানালো, এই মৃত ভার থেকে তার কোনো দিন নিস্তার নেই। কিন্তু হাতের মুঠিতে তার আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় কাগজের টুকরোটি তখনও পাকানো ছিল। শেষ করলাম প্রতিভা বসুর একটি লেখা গল্প, সোনার শিকল। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর যদি ভালো লাগে তবে গল্পটিকে একটি লাইক দিয়ে দেবেন। যদি চ্যানেলে আজ নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।